ঘন্টু তার বোন কুসুমের রাজকুমার হিসাবে আয়ুষ্মানকে বেছে নিলে অবাক হয়ে যায় আয়ুষ্মান। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অজয় তো আয়ুষ্মানকে দেখে অবাক হয়ে যায়। তখন অজয় বলে, তোমাকে এই জায়গার খোঁজ কে দিল? হ্যাঁ বলো, তোমাকে কে দিল? তখনই আয়ুষ্মান কল্পনা করতে থাকে, যখন অজয় কুসুমের সঙ্গে অসভ্যতা করছে তখনই বুদ্ধি করে কুসুম মোবাইলটা অন করে রেখেছে। কুসুম মনে মনে বলছে, আমাকে ছোট সাহেবকে খবর দিতেই হবে, এছাড়া আমার কোনো বাঁচার উপায় নেই। তখন মোবাইলটা অন করে রাখে। এদিকে আয়ুষ্মান তো খুঁজেই বেড়াচ্ছে, কিন্তু কুসুমকে কোথায় খুঁজবে কিছু বুঝতে পারছে না। তখনই একটা ফোন বেজে ওঠে। ওইটা ছিল কুসুমের ফোন, কারণ কুসুম ফোনটা অন করে রেখেছে। তখন আয়ুষ্মান মনে মনে বলতে থাকে, তাহলে কুসুম আমাকে ঠিকানাটা দেওয়ার জন্য এই মোবাইলটা অন করে রেখেছে। আর এদিকে অজয় তো কুসুমকে অত্যাচার করেই চলেছে। কুসুম বলছে, আপনি আমাকে ছেড়ে দিন, আমি আপনার কি ক্ষতি করেছি? ছেড়ে দিন, ছেড়ে দিন অজয়বাবু। এইভাবে আস্তে আস্তে বুদ্ধি করে কুসুম কোথায় এসেছে ঠিকানাটা বলে দেয়, আর সবকিছু শুনে নেয় আয়ুষ্মান। তখন বলতে থাকে, বুঝতে পেরেছি, তার মানে আমি এই খুব কাছাকাছি চলে এসেছি। এখানে এই মন্দিরের কাছেই তো এই ডোবা জায়গাটা, এখানেই আছে। আস্তে আস্তে এগোতে থাকে আয়ুষ্মান। তখনই দেখতে পায় পুরনো একটা বাড়ি, পুরনো বাড়ির পাশে কতগুলো লোক দাঁড়িয়ে আছে। তখন আয়ুষ্মান বলে, হ্যাঁ এটাই হবে। তখন লোকগুলিকে জিজ্ঞাসা করতে থাকে, আচ্ছা ভাই, এখানে কোনো মেয়ে নিয়ে এসেছে? কেউ নিয়ে এসেছে? বলুন না, আমার খুব দরকার, আপনারা বলুন। আর তখন লোকগুলো বলে, জানলে তোকে কেন বলবো, তুই না খারাপ জায়গায় চলে এসেছিস, তুই আর এখান থেকে বেরোতে পারবি না। এই বলে আয়ুষ্মানকে মারতে থাকে। আর তখন আয়ুষ্মান ইচ্ছা মতোই গুন্ডাগুলিকে মারতে থাকে। মারতে মারতে একদম শুইয়ে দিয়ে জায়গা মতো চলে যায় আয়ুষ্মান। এদিকে অজয় কুসুমকে কিছুতেই ছেড়ে দিচ্ছে না। তখনই তো আয়ুষ্মানকে দেখে অজয় অবাক হয়ে যায়। তখন অজয় বলে, ভালো চাস তো এখান থেকে চলে যা, তা না হলে ওকে আমি একদম মেরে ফেলবো। কিন্তু অজয় কিছুতেই না গেলে কুসুমের উপর অত্যাচার করতে থাকে। তখন অজয় মনে মনে বলে, না না, আমাকে এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতে হবে। উত্তেজিত হয়ে লাভ নেই, অজয় কুসুমের ক্ষতি করে দিবে। তখনই আয়ুষ্মান বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুমি কুসুমের কোনো ক্ষতি করো না, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও কুসুমকে। আর তখন অজয় বলে, আমি একটি শর্তেই ওকে ছেড়ে দিতে পারি, যদি তুমি এখান থেকে ঠিক ভদ্রলোকের মতো চলে যাও। তখনই আয়ুষ্মান বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি। এই বলে চলে যাওয়ার নাটক করতে থাকে আয়ুষ্মান। তখনই ওইখানে একটা শক্ত লাঠি দেখতে পায়। শক্ত লাঠি নিয়ে জুড়ে অজয়ের মাথায় বাড়ি মারে আর কুসুমকে সরে যেতে বলে। এইভাবে আয়ুষ্মান ইচ্ছামতোই মারতে থাকে অজয়কে। অজয় একসময় অজ্ঞান হয়ে পড়ে থাকে। তখন কুসুমকে মুক্ত করে নিয়ে যায় আয়ুষ্মান। আয়ুষ্মান কুসুমকে নিয়ে বাড়িতে চলে এসেছে। ঈশান তো কুসুমকে দেখে অবাক হয়ে যায়, বলছে, কুসুম বাইদা তুমি নিয়ে এসেছো, ওকে বাঁচিয়ে নিয়ে এসেছো? কুসুম তুমি কেন কথা বলছো না? তখন কুসুম ঈশানের কোনো উত্তর দিচ্ছে না, যা দেখে অবাক হয়ে যায় ঈশান। কুসুম অন্যমনস্ক হয়ে কোনো কথা না বলে ওইখান থেকে চলে যায় তার বাবার কাছে। এদিকে তার বাবা তো খুব কান্না করছে, বলছে, আমার জন্য আমার মেয়ের এরকম হয়েছে, আমার জন্য, এই বলে অনেক কান্না করতে থাকে। তখনই ওইখানে কুসুম চলে আসে। তখন ঘন্টু তার দিদিকে দেখতে পায়, বলছে, ওই তো আমার দিদি চলে এসেছে। তখন দীপালি মাসি এবং কুসুমের বাবা দেখে অবাক হয়ে যায়, বলছে, মা তুই এসেছিস, তুই আমাকে ক্ষমা করে দে, আমার জন্যই তোর এই অবস্থা হয়েছে। আমার না বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই, ছোটবেলা থেকে আমি তোদের ঠিকমতো কোনো দায়িত্ব পালন করতে পারছি না, বিয়ে নেমে তাড়াহুড়ো করে তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। এই বলে কুসুমের বাবা অনেক কান্না করতে থাকে। কিন্তু কুসুম যখন কোনো কথাই বলছে না, তখন কুসুমের বাবা নিজেকেই মারতে থাকে, বলছে, আমি দেই এই অজয়ের মতো কুসন্তানের সঙ্গে বিয়ে ঠিক করে আমি ভুল করেছি। বল কি হয়েছে কুসুম, অজয় তোর কোনো খারাপ করেছে, ক্ষতি করেছে, বল। এটা বলেই কুসুমের বাবা নিজের গালে নিজেই মারতে থাকে। তখন হাতটা ধরে ফেলে কুসুম, যা দেখে দীপালি মাসি আর কুসুমের বাবা অবাক হয়ে যায়। এদিকে তো আপসেট হয়ে পড়েছে ঈশান কিছুতেই কুসুমের এই অবস্থায় মেনে নিতে পারছে না। বলছে, আমার মা বলেছে আমাদের প্রতিটা স্টাফ এই বাড়ির মেম্বার, তাহলে আমরা থাকতে আমাদের সদস্যকে বাইরের একটা ছেলে ভেবে ক্ষতি করার চেষ্টা করছে, আর আমরা কিছুই করতে পারলাম না। আমি এই অজয়কে না মেরেই ফেলবো বাইদা। আর তখন কিছুতেই কন্ট্রোল করতে পারছে না ঈশানকে আয়ুষ্মান, বলছে, ঈশান তুমি নিজেকে কন্ট্রোল করো, কুসুমের কিচ্ছু হয়নি, আমি কিচ্ছু হতে দিইনি, তোমার জাদুঘরে আমি কিচ্ছু হতে দেইনি। আচ্ছা ঈশান, তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি এতভাবে রিয়াক্ট করছো কেন, কি হয়েছে তোমার, সত্যি করে বলো। তখনই ঈশান সবকিছু খুলে বলে আয়ুষ্মানকে, বলছে, বাইদা এই কুসুম আমাকে না সঠিক পথ দেখিয়েছে,
আমি ইচ্ছে করলে যে কোনো মেয়ে সেট করে যে কোনো মেয়েকে বাগে আনতে পারি। দিনের মধ্যে 8-10টা মেয়ের সঙ্গে ফুর্তি করতে পারি। জানো তো, এই পথ থেকে কুসুম আমাকে ফিরিয়েছে, যা আমার মা কখনো পারেনি, তুমিও পারোনি। এই জাদুকরে ম্যাজিক করে আমাকে পাল্টে দিয়েছে, আমার জীবনটা একদম পাল্টে দিয়েছে। আমার জীবনের বেস্ট ফ্রেন্ড কুসুম, আর কেউ নেই। একজন ফিমেল ফ্রেন্ড আমার জীবনের বেস্ট ফ্রেন্ড। এটা বলে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন আয়ুষ্মান বলে, ঈশান, আমিও তোমার জন্য অনেক প্রাউড ফিল করছি। তুমি বিশ্বাস করো, তোমার জাদুকরে কোনো ক্ষতি আমি হতে দেইনি, ও সম্পূর্ণই ঠিক আছে। তখন ঈশান বলে, জানিস তো ভাইদা, ও না সব সময় আমাদের ভালো চায়, আমাদের পরিবারের প্রত্যেকেই আমরা ভালো থাকি, ও সব কিছুই করতে পারে। আজকে ওর চোখের জল আমরা কিছুই করতে পারলাম না, ও নিজেকে কিভাবে সামলাবে। তখন আয়ুষ্মান বলে, তুমি চিন্তা করো না ঈশান, তোমার জাদুঘরে কিচ্ছু হবে না। আমি ঠিক মানুষকে চিনেছি, ভুল মানুষকে চিনিনি। ও ঠিক সবকিছু সামলে নিয়ে আবার ঘুরে দাঁড়াবে, আমার বিশ্বাস। তুমি ওকে একটু সময় দাও। এই বলে আয়ুষ্মান ঈশানকে বোঝাতে থাকে। অন্যদিকে দেখা যায় কুসুম বলে, বাবা, তোমার দোষ নয়, সবকিছু আমার ভাগ্যের দোষ। যদি কোনো দোষ হয়ে থাকে, আমার ভাগ্যের দোষ। তখন বলে, না মা, তোর কোনো দোষ নেই, আমার দোষ। এটা বলে আবারও কান্না করতে থাকে। তখন বলে, বাবা, তুমি একদম কান্না করবে না, আমি বলেছি তো আমার ভাগ্যের দোষ। জানো তো বাবা, আজকে যদি ঠিক সময় ছোট সাহেব আমাকে না বাঁচাতো, তাহলে আমি মরেই যেতাম। নয় অজয় আমাকে মেরে ফেলতো, না আমি নিজেকেই মেরে ফেলতাম। যা শুনে কুসুমের বাবা বলে, না না মা, তোর কিচ্ছু হবে না। এই বলে মেয়েকে আবারও জড়িয়ে ধরে কুসুমের বাবা খুব কান্না করতে থাকে। সেদিকে ঘন্টু তার দিদিকে বলতে থাকে, দিদি, তোমার কি হয়েছে? তুমি কিছু বলছো না কেন? তোমাকে ওই জামাইবাবু তোমাকে মেরেছে? এটা বলে কান্না করতে থাকে ঘন্টু। ঘন্টু তার বাবাকে বলতে থাকে, বাবা, তুমি বলো না আমার দিদির কি হয়েছে, তোমরা কেন আমাকে বলছো না? আমি ছোট বলে বলছো না? তখন ঘন্টু মনে মনে বলতে থাকে, হ্যাঁ, আমাকে তো ছোট সাহেব বলেছিল, আর ছোট সাহেব তো আমার এখন বেস্ট ফ্রেন্ড। সে বলেছিল আমি যে কোনো সময় যে কোনো কথা ওনার সঙ্গে বলতে পারি। যাই, আমি বরং ছোট সাহেবের কাছেই যাই। তখন ঘন্টু আয়ুষ্মানের কাছে চলে যায়। আর এদিকে আয়ুষ্মান কুসুমের ব্যাগ নিয়ে চলে এসেছে। বলছে, কুসুম ব্যাগটা রেখে এসেছিল গাড়িতে, যাই আমি দিয়ে আসি। আর তখনই ঘন্টু এসে বলে, ছোট সাহেব, আমার দিদির কি হয়েছে? আমার দিদি কোনো কথা বলছে না কেন? বলো না, তুমি তো বলেছো আমি তোমার বন্ধু হই, তাহলে আর তোমাকে আমি সবকিছু জিজ্ঞাসা করতে পারি, তুমি আমাকে সবকিছু খুলে বলো। তখন যা শুনে আয়ুষ্মান মনে মনে বলতে থাকে, এই এতটুকু বাচ্চাকে আমি কি বলবো আমি। বুদ্ধি করে আয়ুষ্মান ঘন্টুকে ছোটবেলা সেই রাজারানীর গল্প শোনাতে থাকে। বলছে, তুমি অবশ্যই রাজারানীর গল্প শুনেছ? তখন ঘন্টু বলে, হ্যাঁ, আমার দিদির কাছে তো শুনেছি। তখন বলে, তাহলে শোনো। মনে করো তোমার দিদি রাজকুমারী। তখন বলে, হ্যাঁ, আমার দিদি তো রাজকুমারী, আমার দিদির মতো কেউ হতে পারে না। তখন আয়ুষ্মান বলে, সত্যি বলেছ, তোমার দিদির মতো না কেউ হতে পারে না। তাহলে ঘন্টু মনে করো তোমার দিদি রাজকুমারী, রাক্ষস, একটা রাক্ষস কল্পনা করো, সে রাক্ষস তোমার দিদিকে মেরে ফেলতে এসেছে। তখন ঘন্টু বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এরকম গল্প শুনেছি। তখন রাজকুমারী এসে বাঁচিয়ে নেয়, তাই না ছোট সাহেব? আমি বুঝতে পেরেছি। এই বলে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে ঘন্টু আর বলতে থাকে, আমি না এত শত বুঝতে চাই না, আমি এটুকুই বুঝি তুমি আমার দিদিকে বাঁচিয়ে নিয়েছ, তুমি আমার দিদি রাজকুমার। যা শুনে আয়ুষ্মান তো অবাক হয়ে যায় আর মনে মনে অনেকটাও খুশি হয়ে যায়। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয়, তাহলে কি এবার আয়ুষ্মান কুসুমকে মনে মনে ভালোবেসে ফেলেছে? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।